হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা ক্লাস 10-এর 4 নম্বর যে ভৌতবিজ্ঞানের সেটটি ছিল সেটির প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। তো দেখো, আমাদের প্রথম প্রশ্ন ছিল যে প্রদত্তগুলির মধ্যে কোনটি সবচেয়ে বেশি গ্রিনহাউস প্রভাবের জন্য দায়ী। তাহলে এটার অ্যান্সার আমাদের হবে যে কার্বন ডাইঅক্সাইড গ্যাস হচ্ছে গ্রিনহাউস প্রভাবের জন্য সবচেয়ে বেশি দায়ী। নেক্সট ছিল হচ্ছে 2 নম্বর প্রশ্ন, যে একটি আদর্শ গ্যাসের প্রতি একক আয়তনে মোল সংখ্যা কত হয়। তাহলে দেখো, যে আদর্শ গ্যাসের যে অবস্থার সমীকরণ আমরা জানি যে পিভি সমান এনআরটি, যেখানে এনটাকে আমরা মোল সংখ্যা বলে থাকি, এবং এন বাই ভি একক আয়তনে মানে কি, ভি দিয়ে ভাগ করতে হবে বা ভলিউম দিয়ে। তাহলে এন বাই ভি সমান আমরা কি লিখতে পারি, পি বাই আর টি। তাহলে এখান থেকে আমরা অ্যান্সার কি হবে না, একক আয়তনে যদি বলে ভিটাকে যদি আমরা 1 করি তাহলে পাবো পি বাই আর টি। নেক্সট বলেছে যে জলের অণুর মধ্যে নিঃসঙ্গ ইলেকট্রন জোড় কয়টি থাকে। তাহলে দেখো, যে জলের অণুর মধ্যে নিঃসঙ্গ ইলেকট্রন জোড় 2টি থাকে। একটি অবতল দর্পণকে যদি জলে নিমজ্জিত করা হয় তাহলে তার ফোকাস দৈর্ঘ্য কি হবে না, একই থাকবে। কারণ দর্পণের যে ফোকাস দৈর্ঘ্য হয় সেটা কিন্তু মাধ্যমের উপর নির্ভর করে না। একটি নিক্টোজেন মৌলের নাম কি। তাহলে দেখো, যে একটি নিক্টোজেন মৌল হচ্ছে ফসফরাস। তাহলে এগুলো কোথায় থাকে না, পর্যায় সারণীর গ্রুপ 15-এ কিন্তু এরা অবস্থিত। নেক্সট হচ্ছে, কোনো অবতল দর্পণে প্রতিফলিত রশ্মি অভিলম্বের সঙ্গে 45 ডিগ্রি কোণ করলে আপতন কোণের মান কত হবে। তাহলে আপতন কোণের মানও 45 ডিগ্রি, কারণ প্রতিফলনের যে সূত্র সেখানেই বলে যে আপতন কোণ আর প্রতিফলন কোণের মান সমান। সাদা বর্ণের যে আলো, যে বর্ণের আলোর বিচ্যুতি সর্বাধিক, অর্থাৎ যার তরঙ্গ দৈর্ঘ্য কম হবে, সে বেশি বিচ্যুতি ঘটবে। তাহলে বেগুনি হবে এটার অ্যান্সার। এরপরে আসছি আমরা গ্রুপ বিতে। গ্রুপ বিতে বলেছে একটি অপ্রচলিত শক্তি। তো অনেকগুলো উদাহরণ দেওয়া হলো, সৌরশক্তি, বায়ু শক্তি, জোয়ার ভাটা শক্তি, এদের মধ্যে যে কোনো একটি তোমাদের লিখতে হবে। শূন্যস্থান পূরণ বলেছে যে পৃথিবীর ছাতা কাকে বলা হয় না, ওজোন স্তরকে আমরা বুঝে থাকি পৃথিবীর ছাতা। অথবা বায়ুমণ্ডলের আয়নীয় স্তর কি করে না, বেতার তরঙ্গকে প্রতিফলিত করে। নেক্সট হচ্ছে এসআইতে সার্বজনীন গ্যাস ধ্রুবক আর এর মান কত হয় না, এর মান হয় 8.314 জুল মোল ইনভার্স, জুল পার মোল পার ক্যালভিন বলতে পারো, অথবা জুল মোল ইনভার্স ক্যালভিন ইনভার্স লেখা হয় থাকে। নেক্সট হচ্ছে চারেরটা, কোন উষ্ণতায় গ্যাসের অণুগুলির কোনো গতি থাকবে না, পরম শূন্য উষ্ণতা, অর্থাৎ -273.15 ডিগ্রি সেন্টিগ্রেড, অথবা আমরা এটাকে যদি বলি তাহলে 0 ক্যালভিন বলতে পারি। তাহলে পরম শূন্য উষ্ণতায় কি হয়, গ্যাসের অণুগুলি গতিশক্তি শূন্য হয়ে যায় বা 0 হয়ে যায়। পাঁচেরটা বলেছে যে মায়োপিয়া ত্রুটি যদি আমাদের দূর করতে হয় তাহলে কোন ধরনের লেন্স ব্যবহার করবো। তাহলে অবতল লেন্স হবে এটার অ্যান্সার। মায়োপিয়া ত্রুটি যদি আমাদের দূর করতে হয় তাহলে অবতল লেন্স কিন্তু আমাদের ব্যবহার করতে হবে। ছয়টা ছিল যে উত্তল লেন্স দ্বারা গঠিত প্রতিবিম্ব কখন অসৎ হয়, অথবা দৃশ্যমান আলো তরঙ্গদৈর্ঘ্যের পাল্লা কত। তাহলে যখন বস্তু ফোকাস দূরত্বের মধ্যে থাকবে তখন কিন্তু প্রতিবিম্ব অসৎ হবে। এবং দৃশ্যমান আলোর কত হয় না, 400 ন্যানোমিটার থেকে 700 ন্যানোমিটার, অর্থাৎ 400 nm থেকে 700 nm। নেক্সট হচ্ছে প্রিজমের মধ্য দিয়ে যদি সাদা আলোর প্রতিসরণের ক্ষেত্রে কোন বর্ণের বিচ্যুতি সর্বনিম্ন, না যার তরঙ্গ দৈর্ঘ্য সর্বাধিক, অর্থাৎ লাল বর্ণের বিচ্যুতিটা কম হবে। সমান্তরাল কাঁচফলকের ফোকাস দৈর্ঘ্য কত হয়, তাহলে এটার অ্যান্সার হবে অসীম, এটা হবে। নেক্সট হচ্ছে একটি সমযোজী যৌগের উদাহরণ। তাহলে একটি সমযোজী যৌগ কি হবে, যার জলীয় দ্রবণ বা তড়িৎ বিশ্লেষণে আচরণ করে। তাহলে একটা সমযোজী যৌগ গ্যাসীয় অবস্থায় হাইড্রোক্লোরিক অ্যাসিড বা হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস, আর যখন এটাকে আমরা জলে দ্রবীভূত করে দিই এটা H+Cl- আয়নিত হয়ে যায়, তখন এটি তড়িৎ বিশ্লেষণে সাহায্য করে। সর্বাপেক্ষা অধিক তড়িৎ ঋণাত্মক অতেজস্ক্রিয় মৌল যদি বলে তাহলে অ্যান্সার হবে ফ্লুরিন। এগুলো হ্যালোজেন গ্রুপে থাকে, দেখেছো, 17, গ্রুপ 17। নেক্সট হচ্ছে গ্রুপ সি। সিএফসি যৌগগুলো কিভাবে ওজোন স্তরকে ধ্বংস করছে। দেখো, সিএফসি যৌগগুলো সূর্যের আলোয় ভেঙে গিয়ে ক্লোরিন পরমাণু উৎপন্ন করে, এবং যা ওজোনের সঙ্গে বিক্রিয়া করে ওজোন স্তরকে ধ্বংস করছে। অথবা যদি বলি যে সিএফসি যৌগগুলো ক্লোরিন পরমাণু নির্গত করে। নেক্সট বলেছিল যে ওজোন হোল সৃষ্টিতে যৌগগুলির ভূমিকা। তাহলে দেখো, যে সিএফসি যৌগগুলি ক্লোরিন পরমাণু নির্গত করে যা ওজনের সঙ্গে বিক্রিয়া করে ওজোন হোল সৃষ্টি করছে। চার্লসের সূত্রের থেকে পরম শূন্য উষ্ণতা কিভাবে আসা যায় না, চার্লসের সূত্র অনুযায়ী যে স্থির চাপে কোনো গ্যাসের আয়তন প্রতি ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা হ্রাসের জন্য 0 ডিগ্রি সি উষ্ণতায় যা তার আয়তন থাকে তার 1/273 করে হ্রাস পায়। তাই 273.15 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় গ্যাসের আয়তন কি হয়ে যাচ্ছে, শূন্য, যা পরম শূন্য উষ্ণতা নামেই পরিচিত। নেক্সট বলেছে যে কোন লেন্সের আলোক কেন্দ্র বলতে আমরা কি বুঝি। তাহলে দেখো, যদি এটা একটা প্রধান অক্ষ হয়ে থাকে এবং এখানে যদি একটা আমরা উত্তল লেন্স রাখি, তাহলে লেন্সের প্রধান অক্ষের উপর অবস্থিত যে বিন্দু দিয়ে আলোক রশ্মি প্রতিসরণের পর কোনো বিচ্যুতি ছাড়াই নির্গত হয় তাকে আমরা আলোক কেন্দ্র বলি। তাহলে এরকম যদি লেন্সের এক পৃষ্ঠে আলো পড়লো,
এবং এটা দিয়ে যাওয়ার পর আপতিত আলো সমান্তরালে যদি নির্গত হয়, তাহলে প্রধান অক্ষকে এই যে বিন্দুতে ছেদ করবে, এই যে বিন্দুটি, এটাকে আমরা বলবো আলোক কেন্দ্র। তাহলে তাকে আমরা আলোক কেন্দ্র বলবো। ফাঁপা প্রিজমে কি হবে? আলোর বিচ্ছুরণ হবে না। কেন হবে না? প্রতিসরণের জন্য যে মাধ্যমের কোনো পার্থক্য থাকে না, তাই আলোর এখানে বিচ্ছুরণ হয় না। আয়নায়ন বিভব বলতে কি বুঝি? না, গ্যাসীয় অবস্থায় কোনো মৌলের এক মোল বিচ্ছিন্ন পরমাণুর শেষ কক্ষপথ থেকে এক মোল ইলেকট্রনকে অপসারণ করতে, এক মোল ধনাত্মক আয়নে পরিণত করতে যে পরিমাণ শক্তির প্রয়োজন হয়, তাকে আমরা বলে থাকি আয়নাইজেশন বিভব। নেক্সট হচ্ছে তড়িৎযোজী যৌগের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক সমযোজীর তুলনায় কেন বেশি হয়? তাহলে দেখো যে তড়িৎযোজী যৌগ আয়নগুলি শক্তিশালী স্থির তড়িৎ আকর্ষণ বল দ্বারা যুক্ত থাকে, কিন্তু যা ভাঙতে কি হয়? বেশি শক্তির প্রয়োজন। আর সমযোজী যৌগের অণুগুলোর মধ্যে এই আকর্ষণ বলের মানটা খুব কম, এটাকে বলা হয় দুর্বল ভ্যান ডার ওয়ালস বল, যা ভাঙতে কম শক্তির প্রয়োজন। তাই জন্য কি হয়? তড়িৎযোজী যে যৌগগুলো আছে তাদের গলনাঙ্ক স্ফুটনাঙ্কটা বেশি হয়ে থাকে, কারণ এদের যে এনার্জি পরিমাণটা, যেহেতু এদের আকর্ষণ বলটা বেশি, এদেরকে ভাঙতে যে এনার্জিটা বেশি লাগে, তার জন্য এদের যে গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বেশি হয়ে থাকে। এরপরে আছে আমাদের যে জলের লুইস ডট গঠন দেখাও এবং অ্যামোনিয়ার যে লুইস ডট গঠন সেটা দেখাতে হবে, এবং পাতলা প্রিজমের ক্ষেত্রে ডেল্টা সমান I1 প্লাস I2 মাইনাস এ, এই প্রমাণটা করতে হবে। তাহলে চলো দেখে নেওয়া যাক। তাহলে দেখো যে NH3 অণুর লুইস ডট গঠনটা কিরকম হবে। তাহলে NH3 অণুর লুইস ডট গঠন দেখো, আমরা নাইট্রোজেনের কি জানি যে 7n14 হয়ে থাকে। তাহলে দেখো যে N এবং H পরমাণুর ইলেকট্রন বিন্যাস দেখো, তাহলে কটা হবে? মোট যদি নাইট্রোজেনের 7টা থাকে, তাহলে কি কক্ষে 2টো এবং এল কক্ষে 5টা যাচ্ছে, এবং 2 5 7, এবং এখানে দেখো হাইড্রোজেনের আমাদের একটি ইলেকট্রন বিন্যাস। তাহলে নাইট্রোজেন পরমাণু যে যোজন কক্ষ, তাহলে সেখানে কটা থাকছে? একটি মাত্র ইলেকট্রন বর্তমান, এবং তার মধ্যে 3টি ইলেকট্রন 3টি এইচ পরমাণু যোজন কক্ষে উপস্থিত। দেখো 3টে হাইড্রোজেন পরমাণু আর প্রত্যেকেরই একটা করে ইলেকট্রন থাকে। তাহলে দেখো এখানে গোলাপিটা একটা ইলেকট্রন, এখানে হাইড্রোজেন একটা ইলেকট্রন, এখানে একটা হাইড্রোজেন ইলেকট্রন। তাহলে এরা প্রত্যেকে কি চাইবে? যে আমার যাতে 2টো করে ইলেকট্রন হয় এবং তার কক্ষপথটা সুস্থিত হয়। তাহলে তার জন্য কি করবে? সে নাইট্রোজেনের কাছে একটা ইউজ করবে। আবার একই রকম ভাবে নাইট্রোজেনে চাইবে যে তার যেন এই কক্ষে 2টো হয়। তাহলে এও কি করবে? হাইড্রোজেনের ইলেকট্রনটাকে ব্যবহার করবে। এইভাবে প্রতিটা হাইড্রোজেন যেমন নাইট্রোজেনের একটা করে ইলেকট্রনকে ইউজ করবে, তেমনি প্রতিটা নাইট্রোজেনের জন্য কি করবে? হাইড্রোজেনের যে ইলেকট্রনগুলো সেগুলো ইউজ করবে। তাহলে এইভাবে পারস্পরিক দেওয়া নেওয়ার মাধ্যমে বা শেয়ারিং এর মাধ্যমে যে বন্ধনীটা গঠিত হবে, তাকেই আমরা কিন্তু বলে থাকবো সমযোজী বন্ধন। নেক্সট একই রকম ভাবে যদি আমরা জলের অণুর ক্ষেত্রে দেখি, তাহলে দেখো যে জলের অণুর ক্ষেত্রে H2 ওর যদি লুইস ডট গঠন আমরা দেখি, যে H পরমাণুর ইলেকট্রন বিন্যাস একটাই থাকে, ইলেকট্রন কে কক্ষে, এবং অক্সিজেনের কি থাকে 8O16, মানে হচ্ছে 8টা, মানে কে কক্ষে 2টো যাবে আর এল কক্ষে 6টা। তাহলে এবার কি হবে? যোজ্যতা কক্ষের ইলেকট্রনগুলো কি করবে? সেই একই রকম ভাবে এই যে যোজ্যতা কক্ষের যে 2টো ইলেকট্রন আছে, তারাও চাইবে কি এখানে ইলেকট্রন ব্যবহার করে 2টো করার চেষ্টা করবে। তার জন্য কি করবে? হাইড্রোজেনের ইলেকট্রনটা ইউজ করবে। একই রকম ভাবে হাইড্রোজেনও কি করবে? অক্সিজেনেরটা ইউজ করবে। এও কি করবে? অক্সিজেনেরটা ইউজ করবে, এবং এও হচ্ছে হাইড্রোজেনেরটা ইউজ করবে। এইভাবে এখানে কি হবে? ইলেকট্রন জোড় ইউজের মাধ্যমে একটা বন্ধনের সৃষ্টি হবে, যাকে আমরা সমযোজী বন্ধন বলবো। এবং এখানে দেখতেই পাচ্ছ যে 2টো নিঃসঙ্গ ইলেকট্রন জোড় এখানে দেখতে পাচ্ছ। তাই জন্য একটু আগে আমরা একটা MCQ করেছিলাম যে জলের মধ্যে কটি নিঃসঙ্গ। এরা কি হচ্ছে না, বন্ধন গঠনে অংশগ্রহণ করে না, তাদেরকে আমরা নিঃসঙ্গ ইলেকট্রন জোড় বলি। তাহলে এখানে একটা থাকে, এখানে 2টো নিঃসঙ্গ ইলেকট্রন, আর যারা বন্ধন গঠন করে এই যে দেখতে পাচ্ছ বন্ধন হয়েছে। তাহলে এই ছিল জলের অণুর লুইস ডট গঠন। এরপর একটা ছিল যে প্রিজমের ক্ষেত্রে প্রমাণ করো যে আলোর প্রতিসরণের ক্ষেত্রে ডেল্টা বা চ্যুতি কোণ I1 প্লাস I2 মাইনাস এ হয়ে থাকে। I1 যেখানে আপতন কোণ, I2 নির্গমন কোণ, এ হচ্ছে প্রিজমের প্রতিসরক কোণ। তাহলে কি লিখবে? না, প্রথমে লিখবে যে ত্রিভুজের ABC হলো একটা প্রিজমের প্রধান ছেদ, দেখতে পাচ্ছ ছবি অনুযায়ী, এবং PQRS হলো প্রিজমের মধ্য দিয়ে আলোর প্রতিসরণের ক্ষেত্রে আলোর গতিপথ। দেখো PQR এবং S, তো এগুলোতে একটা তীর চিহ্ন মাস্ট দিতে হবে। তাহলে PQ হচ্ছে আলোক রশ্মির গতিপথ, এবং এবি তলে আলোর প্রতিসরণ হলো, এবং আপতন কোণ তখন আমার এটা I1, এবং প্রতিসরণ কোণ প্রথম তলের ক্ষেত্রে R1, এবং দ্বিতীয় তলের ক্ষেত্রে সেটা হয়ে যাবে কিন্তু আপতন কোণের কাজ করবে। তাহলে এবি তলে আলোর প্রতিসরণে চ্যুতি কতটা হবে?
তাহলে এখানে দেখো যে চ্যুতিটা হচ্ছে ডেল্টা সমান কি বলতে পারি কিউ ও আর। তাহলে কিউ ও আর সমান আমি লিখতে পারি কি I1 মাইনাস R1। এবার এসি তলে কিউ আর আপতিত রশ্মির আপতন কোণ, তাহলে এখানে R2টা কিসের কাজ করবে আপতন কোণে, এবং I2টা হয়ে যাবে প্রতিসরণ কোণ। লেখা হলো। তাহলে চ্যুতি কোণ ডেল্টা টু পাবো কত না ও আর কিউ। তাহলে দেখো যে ও আর কিউ, তাহলে এটা কত, তাহলে এই গোড়াটা যদি I2 হয় তাহলে এটা নিশ্চয়ই, এটা যদি R2 হয় তাহলে নিশ্চয়ই এটা I2 মাইনাস R2। তাহলে এখানে লেখা হলো I2 মাইনাস R2। তাহলে এসআরকে যদি আমরা পিছনের দিকে বর্ধিত করি, এসআরকে যদি আমরা পিছনের দিকে বর্ধিত করি এবং পিএমকে সে কি করবে ও বিন্দুতে ছেদ করবে। সুতরাং আলোক রশ্মি কিউ ও আর দুটি বিন্দুতে প্রতিসরণ হওয়ার জন্য এম ও আর হচ্ছে চ্যুতিটা ডেল্টা। তাহলে বহিস্থ কোণ কি হয় অন্তস্থ কোণ দ্বয়ের সমষ্টির সমান, মানে এখানে যে বহিস্থ কোণ এটাকে বলবো বহিস্থ কোণ এম ও আর কি হবে অন্তস্থ বিপরীত কোণ দ্বয়ের সমষ্টির সমান। তাহলে এই দুটোকে যোগ করলে ডেল্টা ওয়ান প্লাস ডেল্টা টু, তাহলে I1 মাইনাস R1 প্লাস I2 মাইনাস R2। এবার I1 প্লাস I2কে একদিকে করো এবং মাইনাস অফ R1 প্লাস R2 এক নম্বর সমীকরণ। এবার নিচে একটা ত্রিভুজ নিতে হবে কিউ আর এন ড্যাশ, এই যে নিচের যে ছোট ত্রিভুজটা দেখতে পাচ্ছ কিউ আর এন ড্যাশ, এই ত্রিভুজটার কি তিনটে কোণের সমষ্টি R1 প্লাস R2, আর এই কোণটা মিলে কত হবে 180 ডিগ্রি হবে। তাহলে দেখো এখানে লেখা হয়েছে যে R1 প্লাস R2 আর কিউ এন ড্যাশ আর সমান 180 ডিগ্রি। আবার একটা চতুর্ভুজ তৈরি হচ্ছে দেখো প্রিজমের যে প্রধান যে সেটাকে নিয়ে, এখান থেকে যদি শুরু করি তাহলে এ কিউ এন আর আর, এই চতুর্ভুজটা চারটা কোণের সমষ্টি 360 ডিগ্রি। তাহলে যে কোণগুলো আছে দেখো কিউ এ আর কিউ এন ড্যাশ আর এ কিউ এন ড্যাশ এ আর এন ড্যাশ সমান 360। তার মধ্যে দেখো যেগুলোতে অভিলম্ব টানা হয়েছে, মানে এইখানে টানা হয়েছে একটা অভিলম্ব কিউ বিন্দুতে আর একটা অভিলম্ব টানা হয়েছে আর বিন্দুতে, তাহলে এইখানে যে দুটো কোণ অ্যাঙ্গেল উৎপন্ন হবে সেগুলো হচ্ছে 90 ডিগ্রি করে। তাহলে দেখো 90 ডিগ্রি, তাহলে কিউ এ আর আর কিউ এন ড্যাশ আর সমান আমরা পেলাম 180 ডিগ্রি। তাহলে এই সমীকরণ আর এই সমীকরণ যদি তুলনা করি তাহলে দেখতে পাচ্ছ যে কিউ এ আর সমান পাচ্ছি R1 প্লাস R2, এবং কিউ এ আর সমান আমরা লিখতে পারি এ বা প্রিজম কোণ R1 প্লাস R2। তাহলে এখন এক নম্বর সমীকরণে যদি R1 প্লাস R2 এর মান বসাই তাহলে ডেল্টা সমান পাবো I1 প্লাস I2 মাইনাস এ। আরেকটা প্রমাণ ছিল দেখবে যে কাঁচের স্ল্যাবের ক্ষেত্রে সমান্তরাল কাঁচ ফলকের মধ্য দিয়ে আপতিত আর নির্গত আলোক রশ্মি পরস্পর সমান্তরাল হয়। এবছর মাধ্যমিকেও এই প্রশ্নটি এসেছে। তো দেখবে যে এবিসিডি কাঁচের একটা স্ল্যাব নেবে, এবি প্রতিসারক তলে পি কিউ আলোক রশ্মি I1 কোণে আপতিত হলো এবং R1 প্রতিসরণ কোণে, তাহলে বায়ু থেকে কাঁচে যাচ্ছে মানে লঘু থেকে ঘনতে, তাহলে কি হবে অভিলম্বের দিকে সরে আসছে এবং কিউআর পথে প্রতিসৃত হলো, এবং ডিসি প্রতিসারক তলে আবার এখানে R2 কোণে আপতিত হলো এবং I2 প্রতিসরণ কোণে RS পথে এখানে নির্গত হচ্ছে। যেহেতু ঘন থেকে লঘুতে যাচ্ছে তাহলে কি হবে অভিলম্ব থেকে দূরের দিকে সরে যাচ্ছে। এবার স্নেলের সূত্র যদি আমরা এখানে কিউ বিন্দুতে লাগাই তাহলে আমরা জানি কি আপতন কোণের সাইন আর প্রতিসরণ কোণের যে সাইনের অনুপাত সেটা হয়ে থাকে ওই মাধ্যমে প্রতিসরণকের বলা হয় থাকে অনুপাতটাকে। তাহলে কাঁচ ফলকের মধ্যে প্রতিসরণের জন্য বায়ুর সাপেক্ষে কাঁচের প্রতিসরণ এ মিউজি, তাহলে এ আর তার সাপেক্ষে গ্লাস, তাহলে এ মিউজি সমান লেখা হবে সাইন I1 বাই সাইন R2। আবার একই রকম ভাবে আর বিন্দুতে এটা R1 হবে এবং আর বিন্দুতে প্রতিসরণের জন্য সাইন I2 বাই সাইন R2। তাহলে এখানে I1 বাই R1 আর এখানে লিখবে R2 বাই সাইন I2। এটা করলে আমরা পাবো সাইন I1 বাই R1 সমান সাইন I2 বাই R2। এবার এবি সমান্তরাল ডিসি, এবি সমান্তরাল ডিসি, তাহলে এখানে একটা কি উৎপন্ন হবে একান্তর কোণ উৎপন্ন হবে। এবি ও ডিসি হচ্ছে পরস্পর সমান্তরাল, R1 সমান R2 একান্তর, তাহলে সাইন R1 সমান সাইন R2। এখন এক নম্বর সমীকরণ থেকে আমরা বলতে পারি যে সাইন I1 সমান সাইন I2। অতএব I1 সমান I2 হল, তাহলে এবি সমান্তরাল ডিসি এন কিউ এন ড্যাশ, এন কিউ এন ড্যাশ মানে উপরের যে আমার যে অভিলম্বটা এটা এন কিউ এন ড্যাশ এবি এর উপর লম্ব এবং এম আর এম ড্যাশ ডিসি এর উপর লম্ব হয় কি হচ্ছে I1 সমান I2, অর্থাৎ পি কিউ আর আর এস হয়ে যাবে পরস্পর সমান্তরাল। নেক্সট ছিল যে 4.2 বা 4.2, 0 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 35 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধিতে কোনো গ্যাসের আয়তন 1 লিটার থেকে বেড়ে 1.128 লিটার হয়। এর থেকে সেলসিয়াস স্কেলে পরম যে শূন্য উষ্ণতা তার মান কত নির্ণয় করতে হবে। তাহলে দেখো যে আমরা ফর্মুলা জানি চার্লসের সূত্র অনুসারে ভি প্রপোর্শনাল টু টি হয়, তার মানে এখান থেকে বলতে পারি যে V1/T1 সমান V2/T2।
তাহলে V1 দেওয়া আছে 1 লিটার, T1 দেওয়া আছে 273 কে, V2ও দেওয়া আছে 1.128 লিটার এবং T2 দেওয়া আছে 308 কে। তাহলে পরম শূন্য উষ্ণতা এটা যদি ক্যালকুলেশন করি, এখানে যদি মান বের করি, তাহলে কত হবে না -273.15 ডিগ্রি সেন্টিগ্রেড। নেক্সট আছে হচ্ছে যে 27 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 750 mmHg চাপে কিছু গ্যাসের আয়তন দেওয়া আছে। যদি উষ্ণতা 47 ডিগ্রি সেন্টিগ্রেড এবং চাপ যদি 950 mmHg হয়, তাহলে গ্যাসের আয়তন কত হবে? তাহলে দেখো যে ফর্মুলা হবে এখানে কি না P1 V1/T1 = P2 V2/T2। তাহলে এখানে প্রত্যেকের মান বসাবে, P1 V1 T1 P2 V2। আমার P2 আর T2 মান বসালে V2 মান কত আসবে? 126.31 cc। কাঁচের স্ল্যাবের প্রমাণটা দেখিয়ে দিয়েছি, দেখে নেবে। এরপরে ছিল যে অক্সিজেন, সেলেনিয়াম, টেলুরিয়াম এবং সালফার মৌলগুলিকে তাদের পরমাণুর আকার, তড়িৎ ঋণাত্মকতা আর ধাতব ধর্মের ঊর্ধ্ব ক্রম অনুসারে যদি সাজানো হয়, তাহলে কি হবে? পরমাণুর আকার অনুযায়ী সাজালে দেখতে পাচ্ছ যে সালফার হচ্ছে ছোট, তারপরে অক্সিজেন, তারপর সেলেনিয়াম, লাস্টে টেলুরিয়াম। তাহলে টেলুরিয়াম হচ্ছে আকারের দিক দিয়ে বড়। তড়িৎ ঋণাত্মকতার দিক দিয়ে কি হবে? টেলুরিয়াম হচ্ছে সবচেয়ে কম, তারপর সেলেনিয়াম, তারপরে সালফার আর অক্সিজেন এর বেশি। ধাতব ধর্মের দিক দিয়ে অক্সিজেনের সবচেয়ে কম, টেলুরিয়ামের সবচেয়ে বেশি, মাঝে আছে সালফার আর সেলেনিয়াম। নেক্সট হচ্ছে পর্যায় সারণীর চ্যালকোজেন মৌল কাকে বলে না গ্রুপ 16-এর যে মৌলগুলো তাদের চ্যালকোজেন মৌল বলে। এদের থেকে যেহেতু আকরিক গঠিত হয়, তাই এদের চ্যালকোজেন মৌল বলা হয় থাকে বা আকরিক গঠনকারী মৌল বলা হয়। নিউল্যান্ডের অষ্টক সূত্র কি বলছে না মৌলগুলিকে যদি তাদের আমরা পারমাণবিক ভর অনুযায়ী সাজাই, তাহলে প্রতিটি অষ্টম মৌলের ধর্ম প্রথম যে মৌল তার সাথে কি হবে? সেম হয়ে যাবে বা অনুরূপ হয়ে যাবে। তাহলে এই ছিল আমাদের যে 4 নম্বর যে সেটটি, তার সলিউশন।